সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এনটিভি ইউরোপ এর পক্ষ থেকে আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড নিয়ে। এই অনুষ্ঠানটি আমরা একটু ভিন্ন মাত্রায় সাজিয়েছি। এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করব পারিবারিক জটিলতা নিয়ে এবং আজকের এই প্রোগ্রাম দিয়েই আমরা শুরু করছি পুরো সিরিজটার। এই সিরিজে আমরা বিভিন্ন পর্যায়ে পরিবারের বিবাহ পূর্ববর্তী সমস্যা থেকে শুরু করে বৈবাহিক জীবনের যে আইনগত জটিলতা আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব একটা সমাধান দিতে। আইনগত সমাধান আমরা এর একটা গাইডলাইন নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা একটি টিভি অনুষ্ঠান। এখানে আমরা হয়তো পুরো অ্যাডভাইসটা দিতে পারবো না, যার কারণে আপনারা যে কোনো গাইডলাইন এখান থেকে নেবেন শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য, কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে থাকবেন। আমরা এই অনুষ্ঠানগুলোতে কোনো লিগ্যাল অ্যাডভাইস পুরোটা দিতে হলে আপনাদেরকে যেতে হবে যে কোনো আইন বিশেষজ্ঞের কাছে। আজকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন এস্টিমড গেস্ট। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার চৌধুরী সুলতান। তিনি একজন ডাইরেক্ট অ্যাক্সেস ব্যারিস্টার। তিনি থেকে আমরা শুনব কিভাবে পারিবারিক জটিলতার একটা সমাধান পাওয়া যায়। এবং এই পুরো সিরিজে আমার সাথে থাকবেন কো হোস্ট হিসেবে জনাব কায়সার খান। তিনি আমাকে সহযোগিতা করবেন। তিনি একজন সিভিল সার্ভেন্ট। সে আমাকে সহযোগিতা করবে বিভিন্ন ডাটা দিয়ে এবং এই অনুষ্ঠানটিতে সহযোগিতা করবেন তার মতামত দিয়ে। আমি প্রথমেই আসব জনাব চৌধুরী সুলতান সাহেবকে। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডে আপনাকে স্বাগতম এবং আমি খুব ধন্য যে আমার আজকের এই প্রথম প্রোগ্রামটাতে আপনি উপস্থিত হয়েছেন এবং আমি জনাব কায়সার খানকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমার কো হোস্ট হিসেবে থাকার জন্য। এই অনুষ্ঠানটি চলবে প্রতি মাসে দুইবার, প্রত্যেক শুক্রবার। প্রতি মাসে এভরি আদার ফ্রাইডেজ আমরা 8টা থেকে 9টা এই অনুষ্ঠানে উপস্থিত হব বিভিন্ন গেস্টদের নিয়ে, যারা আপনাদেরকে পরামর্শ দিবে। আপনারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনাদের পারিবারিক জটিলতার বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবেন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ইমতিয়াজ ভাই, ধন্যবাদ আপনাকে যে আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। এইটা ল অ্যান্ড লিগ্যাল এইডের প্রথম প্রোগ্রাম, তো আশা করি ইনশাল্লাহ আমি শুরু থেকে এইটার সাথে সম্পৃক্ত আছি। সো আমি অসংখ্য ধন্যবাদ প্রথম প্রোগ্রামে আমাকে ডাকার জন্য এবং আশা করি এখান থেকে দর্শকরা কোনো বাস্তব সম্মুখ কিছু অ্যাডভাইস নিতে পারবেন। ইমতিয়াজ ভাইকে একটা জিনিস অ্যাড করি, এখানে ইমতিয়াজ ভাই বলেছেন যে এখানে পুরো অ্যাডভাইসটা দিতে পারবেন না। তো এর মানে এই নয় যে এটা উনি দিতে চাচ্ছেন না। আপনারা হয়তো জানেন যে ফ্যামিলি ল কিংবা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটা প্রাইভেট ল প্রসিডিং, এটা কনফিডেন্সিয়াল। তো এখানে অনেক সময় ডিটেইল ডিসকাশন করা যায় না এবং বাধ্যবাধকতা থাকে ডেটা প্রোটেকশনের জন্য যে আপনি কারো নাম কিংবা এমন কোনো পরিচয় না দিয়ে, আপনার দরকার হয় আপনি যদি সুডোনেম কিংবা ছদ্মনাম ইউজ করেও বলতে পারেন, যাতে কারো অনগোয়িং ইস্যুতে কিংবা কোনো বাচ্চার নাম যাতে এখানে না আসে, এই ব্যাপারে একটু যাতে আপনারা
দর্শকরা সতর্ক থাকেন, এই জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সুলতান ভাই। এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলেছেন, আসলে আমাদের এই প্রোগ্রামটিতে যেহেতু এটি একটি পারিবারিক অনুষ্ঠান, আমাদেরকে কনফিডেন্সিয়ালিটি বিষয়টা খুব সতর্কতার সহিত ডিল করতে হবে এবং আমরা চেষ্টা করব এই সীমাবদ্ধতার মধ্য থেকে আপনাদেরকে কিভাবে আপনাদের ডিফিকাল্ট সময়গুলোকে, ডিফিকাল্ট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যায়, আমরা সেটা চেষ্টা করব। আমি আসছি কায়সার খান, জনাব কায়সার খান আপনার সাথে। আপনি অবশ্যই এই প্রোগ্রামটার সাথে কো-হোস্ট হিসেবে থাকবেন। তো এই ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রামটা আমরা কিভাবে সাজিয়েছি সেটার ব্যাপারে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। আসলেও এটা আমরা অনেকদিন নিজেদের কথাবার্তা হয় বিষয় নিয়ে, সবাই কথা হয়, কথা নিজেদের মধ্যেই বলি, কিন্তু আসলে এই অনুষ্ঠানটা সবার জন্যে অনেক কথাগুলা আইনগতি কিংবা সংসার, আমাদের যে সমস্যাগুলো হয় জীবনে, এগুলা নিয়ে কথা বলা এবং সামনে আনা। অনেক কিছু হয়তোবা আমরা চিন্তা করি না, কিন্তু আসলে এটা নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে হয়তোবা আমাদের আর কিছু অনেকজন যারা অসহায় আছে ওদেরকে হয়তোবা একটু মানে একটু ইঙ্গিত দিল কোথায় যেতে হবে, কিংবা একটু বুঝ দিল, হয়তোবা একটু সাহস দেয় ওরা যদি আসলেও কষ্ট করতেছে। তো এইসব মানে পারিবারিক যে সমস্যাগুলো যেটা আমরা সমাজে দেখি এবং আমাদের পরিবারের থাকে, এইগুলা নিয়ে যদি আমরা না কথা বলি এবং সামনে না আনি, তাহলে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা নিয়ে কথা বলা এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি দেখে আমরা করতেছি দেখে এই জন্য আসলে এটা একটু বড় গর্ব আমাদের, ইনশাল্লাহ, যে এটা করতে পারবো। আর আপনাদের দোয়া ইনশাল্লাহ যে আমরা এটা ওরকম করে তুলতে পারবো, যেহেতু আপনারা যদি ওরকম করে কল করেন এবং একটু মানে নিজেদের ইনফরমেশন একটু হাইড করে কনফিডেন্সিয়ালিটিটা নেয়, তো ইনশাল্লাহ এটা জমবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমার দুইজন এস্টিমড গেস্ট তারা যে বিষয়গুলো উল্লেখ করলো সেই কথাগুলো শুনলেন, যে আমরা আশা করব আপনাদের যে জটিল বিষয়গুলো আছে, পারিবারিক সমস্যাগুলো আছে, সেই বিষয়গুলোকে আপনাদের নিজেদের মধ্যে পুষে না রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে কোনোভাবে আমাদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের সহযোগিতা করতে। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে সরাসরি আমাদেরকে ডায়াল করুন। আমরা আপনার বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। এখন আমি আসছি রিসেন্ট একটা আপডেট নিয়ে। যেহেতু এটা ফ্যামিলি বিষয়ক অনুষ্ঠান এবং আমরা বাংলাদেশি ইমিগ্রেন্ট এখানে বসবাস করছি, সবাই এই বিষয়টায় অবশ্যই অবগত আছেন, বা যারা এই বিষয়টা অবগত নেই তাদেরকে জানানোর জন্য আমরা এই আপডেটটা নিয়ে আসছি, যেটা 4 এপ্রিল 2024 এই আইনটা এসেছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে। আমরা যেটাকে জানি, এটা পূর্ববর্তী ছিল ডিডিভিসি, ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনের উপরে একটা আইন ছিল। সেই আইনটার একটু রদবদল করে এটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে এবং এর যে আগের শুধুমাত্র কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতার মধ্য থেকে বের হয়ে আমাদের এখানে যারা ডিপেন্ডেন্ট পার্টনার আছেন তাদের সহযোগিতার জন্য, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসকে স্মুথ করার জন্য, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বের হয়ে মানুষকে সহযোগিতা করার জন্য এদেশের ইমিগ্রেশন সিস্টেম একটা আইন প্রবর্তন করেছেন। যে আমি আমার গেস্ট জনাব চৌধুরী সুলতান সাহেবের কাছ থেকে শুনবো এ বিষয়ে। তিনি এই আগের ল এবং বর্তমান লয়ের কি পরিবর্তন এসেছে সেটা অ্যাড্রেস করবেন। ধন্যবাদ ইমতিয়াজ ভাই। আমি একটা আউটলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক মণ্ডলী।
এইখানে যে আইনটার কথা ইমতিয়াজ ভাই বলেছেন যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন তাদেরকে অ্যাসিস্ট করার জন্য যে হোম অফিস একটা গাইডেন্স দিয়েছে যে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন তাদের একটা অ্যাপ্লিকেশনের সুযোগ এসেছে যেখানের আওতার আন্ডারে একটা 3 মাসের একটা ভিসা দিবে। আমার একটা জিনিস বলে রাখা ভালো যে আমার ক্ষেত্রে আমার প্র্যাকটিস এরিয়াটা হচ্ছে কোড বেসড, সো প্রসিডিউরাল ক্ষেত্রে ইমতিয়াজ ভাই অনেক ভালো জানেন এবং ওনারা ডেইলি বেসিসে ডিল করেন এজ এ সলিসিটার হিসাবে, যেটা হয়তো আমাদের অনেক সময় করা হয় না। যে একটা কেসে যে সময় একটা কোর্ট প্রসিডিংয়ে যে সময় আসে তখন আমাদেরকে ইমতিয়াজ ভাই কিংবা আরও যারা সলিসিটার আছেন ওনারা ইনস্ট্রাক্ট করেন কোর্টের ব্যাপারে। সো প্রসিডিউরাল ব্যাপারে ইমতিয়াজ ভাই কিংবা আরও যারা অনেক সলিসিটার আছেন আমাদের কমিউনিটিতে, অনেক এক্সপিরিয়েন্স সলিসিটার, ওনাদের সাথে আপনারা এটা নিয়ে ডিসকাস এবং কনসাল্ট করাটা জরুরি। আমি জাস্ট একটা আউটলাইন দিব যে এখানে কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, সেটা স্টুডেন্টও হতে পারেন, স্টুডেন্ট ডিপেন্ডেন্টও হতে পারেন, কিংবা অন্যান্য মাইগ্রেন্ট ওয়ার্কার, কেউ হয়তো কেয়ার ভিসা নিয়ে আসছেন কিংবা অন্যান্য রুটে ভিসা নিয়ে আসছেন, কিংবা যেটা ছিল যে একজন সেটেলড স্টেটাসের যে কারো ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ, হাজব্যান্ড, ওনাদের ক্ষেত্রে ছিল। এখন সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সো যে কেউ এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইনিশিয়ালি একটা 3 মাসের ভিসা দিবে। একটা জিনিস ক্ল্যারিফাই করা দরকার, এবং ইমতিয়াজ ভাই যেহেতু রেগুলার আপডেট থাকে উনি আমাকে হয়তো আর একটু সাহায্য করবেন ব্যাপার, যে যারা সেটেলমেন্ট রুটে না, সাচ এজ কেউ যদি স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসাবে আসছেন কিংবা কেউ যদি ওয়ার্কার ভিসায় আসছেন, সাচ এজ কেয়ার ওয়ার্কার কিংবা অন্যান্য স্কিল্ড মাইগ্রেন্ট, ওনাদের যে ভিসাটা দিবে আলটিমেটলি এটা কিন্তু 3 মাসের জন্য, এবং আলটিমেটলি আপনাকে অন্য একটা ভিসায় যেতে হবে। এবং এটা মানে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার কিংবা স্টুডেন্ট টিয়ার বেসড, ওনাদের জন্য কিন্তু এটা কখনো ইনডেফিনিট লিভ টু রিমেইন যেটা আমরা বলি, সেটার জন্য অ্যাপ্লাই আপনার করতে পারবেন না। যেটা অন্যান্য ক্ষেত্রে যারা কেউ একজন স্পাউস ভিসা আসছেন, যে একজন ব্রিটিশ সিটিজেনের ওয়াইফ, হাজব্যান্ড, ওনারা কিন্তু আবার সেটা করতে পারবেন। তো এই জিনিসটা অনেক সময় আপনারা হয়তো জানা দরকার, একটা স্টার্টিং পয়েন্ট। এবং আমি শিওর যারা ইমতিয়াজ ভাই এখানে আরো অনেক ইলাবোরেট বলতে পারবেন এই ব্যাপারে। ধন্যবাদ সুলতান ভাই, আপনি ঠিকই বলেছেন। যেটা আমরা অবশ্যই জানতাম যে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তাহলে, এবং সে যদি এখানে স্পাউস ডিপেন্ডেন্ট হিসেবে, ব্রিটিশ অর সেটেলড স্পাউস ডিপেন্ডেন্ট হিসেবে যদি কেউ থাকে দেশে, তাহলে আসলে সে এই ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটা পেত। কিন্তু আমরা কোভিড পরবর্তী যে একটা রেডিক্যাল চেঞ্জ এসেছে এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুটা এতটা বেড়ে গেছে, আমি একটু কায়সার ভাইয়ের কাছ থেকে শুনবো যে প্লিজ, থ্যাংক ইউ। আমাদের একজন দর্শক ফোন করেছেন, আমরা কলটা নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ কলার, আপনার নামটা বলে এবং কোথা থেকে ফোন করেছেন, আপনি যদি আপনার প্রশ্নটা করেন তাহলে আমরা চেষ্টা করব উত্তরটা দিতে। ভাই, হ্যালো। জি বলুন, প্লিজ, শুনতেছি, আপনি বলুন। ভাই, আমি ইকরাম থেকে ফোন করছি, আমার নাম আহমদ হোসেন। জি আহমদ ভাই, বলুন প্লিজ। জি, আমি আসলে জানতাম স্যার, আমি ওদেশ আইছি 1986। আমি আমার বাবার রাইটে ওদেশ ব্রিটিশ হয়ে আইছি, ব্রিটিশ ওদেশ হয়েছি আমি। জি, অটোমেটিক ব্রিটিশ হয়েছি আমি। তো আমি তো জানি আমার রাইটে আমার ফুরির ব্রিটিশ, আমার ফুরির জন্ম বাংলাদেশ হয়েছে।
জি তখন আমার ফুরি বাংলাদেশ পাসপোর্ট ওদের হয়েছে, আবার বাদে ব্রিটিশ পাসপোর্ট লাগে অ্যাপ্লিকেশন করছি, জি তারা ব্রিটিশ দেলাইছে, বুঝছেন? জি তো সিমিলার কেস আমার আরেক বাতিলের তাইরা ছিল, তো তাইরে রিনিউর সময় রিনটাইরও বলা ব্রিটিশ আছে, তো রিনিউর সময় তাইরে আটকাই দিছে, আটকাইয়া কইছে না তুমি ব্রিটিশ বানাইতে পারতাই না। এটা তিনটা পাসপোর্ট বানাইছে, আমার ফুরিও 3টা পাসপোর্ট বানাইছে। জি তো আমার বাতিলে আটকাই দিচ্ছে, আটকাইয়া এখন তুমি সিটিজেনশিপ করতে হইব, বুঝতে পারছেন? জি, কিন্তু আপনার কারণটা কি দেখিয়েছে? কারণ আমার ফুরির আমি জানতাম স্যার, আমার ফুরিয়ে এখন ডিগ্রি করেছি ওদের, তখন আমার ফুরির যখন কোথাও পাসপোর্ট, তারা ব্রিটিশ পাসপোর্ট 10 ইয়ার্স দিলাইছে, তখন ডিগ্রি করে গেছে ফুরিয়ে, তখন আমার ফুরিওলা করতে হইব অ্যাপ্লিকেশন। জি আহমদ ভাই, ফুরিয়ে লাইফ ইন দ্য ইউকে করতে হইব না। আহমদ ভাই, আপনার পুরীর তো আপনি বলছেন পাসপোর্ট আছে, তাই না? যে পাসপোর্ট তো আছে, তারা ব্রিটিশ পাসপোর্ট দিচ্ছে 10 ইয়ার্স রুটে, 10 ইয়ার্স পাসপোর্ট দিলাইছে, তাই তখন ডিগ্রি করে গেছে। না, তার এখন ব্রিটিশ পাসপোর্ট আছে, আপনি বলতেছেন ব্রিটিশ পাসপোর্ট আছে, ইয়েস অর নো? এখন তারা বলে তার জেনারেশন। না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। আমি যদি বুঝি যে তার ব্রিটিশ পাসপোর্ট আছে কি নাই? তার ব্রিটিশ পাসপোর্ট, তাই তো 10 ইয়ার্স পাসপোর্ট আছে অলরেডি। 10 ইয়ার্স ব্রিটিশ পাসপোর্ট অলরেডি তার আছে, তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞাসা করছেন যে তার ইংলিশ টেস্ট, সরি, লাইফ ইন দ্য ইউকে লাগবে কি লাগবে না? তার তো পাসপোর্ট উজ্জ্ব হয় নাই। আমার বাতিলে তো আটকাই দিচ্ছে। ওকে ওকে, তারা বাংলাদেশ, তারা জি। না, এখন বাংলাদেশ। হ্যাঁ, প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কার জন্য? আপনার মেয়ের জন্য না আপনার ভাতিজির জন্য? আমার মেয়ের জন্য আমি করছি। তারা কইছে তারা আমার থার্ড জেনারেশন বলে, তারা বলে ব্রিটিশ পাসপোর্ট দেয় না, সিটিজেনশিপ কন্টিনিউ হয় না বলে। না, এখন আমি আপনাকে বলি, আপনার বিষয়টা আপনি ক্লিয়ার করে যদি না বলতে পারেন, যদি আপনার মেয়ের পাসপোর্ট থাকে, আহমদ ভাই, আপনার মেয়ের পাসপোর্ট যদি থাকে, আপনি তো আপনার মেয়ের পাসপোর্ট অলরেডি পেয়ে গেছেন, সেখানে আপনি আমাদের কমিউনিটিতে, আমি মনে করি আপনার প্রশ্নটা থেকে, আমি জানি না, সরি যদি ভুল বুঝে থাকি, আমাদের কমিউনিটিতে আমাদের একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে উইদাউট গেটিং লিগ্যাল অ্যাডভাইস আমরা কি করি, আমার আত্মীয় স্বজন যদি কেউ আমরা মনে করি যে সেম ডিফিকাল্টিস ফেস করে, তখন ওটাকে আমাদের নিজেদের সাথে মিলিয়ে ফেলি। আসলে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা কেসের একটা ইন্ডিপেন্ডেন্ট মেরিট থাকে এবং প্রত্যেকটা কেসের নিজস্বতা থাকে। সো সেই জায়গা থেকে আমরা অন্যদের সাথে না মিলিয়ে সবচেয়ে বেটার হবে যে কোনো একজন আইনজ্ঞের পরামর্শ যদি নেই, সেটা খুব ভালো হবে। আমি চৌধুরী সুলতান ভাই, আপনি যদি বিষয়টা বুঝে থাকেন, কোনো কিছু অ্যাড্রেস করবেন কিনা এই প্রশ্নটা, আমি পুরো ক্লিয়ারটা বুঝিনি প্রশ্নটা। আমার মনে হয় আমি ইমতিয়াজ ভাইয়ের সাথে একমত যে এখানে দুইটা ঘটনা, একটা হচ্ছে আপনার ভাতিজির, একটা হচ্ছে আপনার মেয়ের। সো আপনি ভাতিজির উদাহরণটা দিচ্ছেন যে ওয়েদার আপনার মেয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা। প্রত্যেকটা কেস, এটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো এটা ইমিগ্রেশন হোক কিংবা এটা ডিসাইড হয় এটা অন ইটস ওন মেরিট এবং ইন্ডিভিজুয়াল ফ্যাকচুয়াল বেসিসের উপর। সো আমার মনে হয় আপনি যেটা বলছেন যে আপনার ভাতিজির যেহেতু এটা হয়নি যে আপনার হবে না, এই কথাটা আসলে পুরোপুরি সত্য কি না আমরা এটা বুঝতেছি না। এবং আমার মনে হয় এটা আপনি ডিটেইলড যে আপনার ব্যাকগ্রাউন্ডসটা আর আপনার ভাতিজির ব্যাকগ্রাউন্ডসটা, এটা আমরা বুঝছি না। আপনার যে মেয়ের ব্যাকগ্রাউন্ডসটা জানতে হবে, যেহেতু সে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার অলরেডি। তো এখন এই প্রশ্নটা কেন আসছে যে আপনার সে তো ডিগ্রি করেছে বলেছেন আপনি, তো এখানে যদি তার লাইফ ইন দ্য ইউকের প্রশ্নই বা কেন আসছে? আমরা একটু ব্রেকে যেতে হবে। আমরা ব্রেকের পরে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করব ব্রেকের পরে। তো এই মুহূর্তে দর্শক আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা আরও চেষ্টা করব ইলাবোরেটরিতে আলোচনা করার জন্য। আশা করি আপনি উপকৃত হবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, একজন দর্শকের কল নিয়েছি। আবারও আমরা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক অনুষ্ঠান। ফ্যামিলি ল নিয়ে আমরা আলোচনা করব, ফ্যামিলির বিষয়াদি নিয়ে আলোচনা করব। আমরা এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি বিভিন্ন ধাপে। আজকে আমাদের উদ্দেশ্য ছিল যে বিবাহ পূর্ববর্তী আমরা কি কি বিষয় নিয়ে আমাদেরকে খুব সতর্কতার সহিত চিন্তা করতে হয়, যেহেতু দুটো পরিবার একত্রিত হয় একটা বিবাহের মাধ্যমে। এজন্য আমরা নির্ধারণ করেছিলাম আজকে আলোচনা করব বিবাহ পূর্ববর্তী কি চেকসগুলো করা দরকার, কি রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। বাট যেহেতু আমাদের একটা প্রশ্ন এসেছে, আমরা ইমিগ্রেশন ম্যাটারে আমরা চেষ্টা করেছি সেটাকে অ্যাড্রেস করার, কিন্তু আমি একটু গাইডলাইন দিয়ে দেই আপনাদেরকে যে এই অনুষ্ঠানটি আমরা কিভাবে। ও প্লিজ, একজন কলার আছেন, প্লিজ কলার। সালামু আলাইকুম। কলার, আপনার প্রশ্নটা, আপনার নাম বলে আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আমার নাম জালাল, আমি ইলফুট থেকে বলছি। জালাল ভাই বলুন প্লিজ। আমার একটা কোয়েশ্চন হইলো, আমি কিছুদিন আগে বাংলাদেশে ছিলাম আর কি। সো ওই হিথ্রো এয়ারপোর্টে আপনার যাইতেও কোনো স্টাম্প দিছে না, পাসপোর্টে আসতেও কোনো স্টাম্প দিছে না। তো আমার কোয়েশ্চন হইলো যে স্টাম্প দিছে না, এখন এটা মানে আমার তো হারা কি, আমি কিলা ফাইন্ড আউট করতাম যে আমি গেছি বলি আর কি। দর্শক, আপনি আপনার পাসপোর্ট কি, কোন পাসপোর্টে? ব্রিটিশ পাসপোর্ট। ব্রিটিশ পাসপোর্ট। আপনার বাংলা এখানে এসেছেন, আপনাকে সিল দেয়নি না? কোথায় না বাংলাদেশে গেছেন সেটা সিল দেয়নি? এখানে বাংলাদেশে দিছে, ঢুকতে দিছে, আসতেও দিছে, এখানে যাইতেও দিছে না, আইতেও দিছে না। না, আপনি হয়তো, আপনি যদি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আপনার এখানে আপনি যখন অন্য কান্ট্রিতে ট্রাভেল করবেন তখন আপনাকে ওখানে আপনার অ্যারাইভাল একটা স্ট্যাম্প করবে। বাট ব্রিটিশ পাসপোর্টধারীদের ক্ষেত্রে এখানে আপনি যখন এন্ট্রি নেবেন তখন তারা কোনো এখানে স্ট্যাম্পিং করে না। যেমন ইউরোপিয়ানদের ক্ষেত্রেও সেই একই ধরনের রুল চালু আছে। না, আপনার এখান থেকে তো আপনি যখন আমরা ট্রাভেল করি অন্য কোনো দেশে, এখানে তারা তো কোনো সেক্সি মেনটেন করে না। সেক্ষেত্রে আপনার এই বিষয়টা নিয়ে কোনো ওরিড হওয়ার কিছু নাই। বাট আপনি যখন আসছেন বাংলাদেশ থেকে বের হওয়ার সময় আপনাকে একটা স্ট্যাম্প দিয়েছে, আমি আশা করি। হ্যাঁ, ওইটাই আপনার প্রুফ করে, ওইটাই আপনি প্রুফ করে আপনি কবে ওখানে অ্যারাইভ করেছেন এবং কবে এই দেশে ওখান থেকে ফিরে আসছেন। ও আচ্ছা, মানে তো ওইটা দিলেই আমার প্রমাণ, মানে আর এখানে দিছে না, এটা অসুবিধা না, এখানে দিবে না? না। ওকে, আর আরেকটা জিনিস আমি জানতে চাইলাম আর কি, যে ই গেট যেটা আছে ওইটা কি আমি বুঝছি না যে ডিফারেন্সটা কি, তাই দিতে গেলে কোনো ডিফারেন্স আছে নাকি? না না, এখানে কোনো ডিফারেন্স নাই। আপনি যখন ফেস টু ফেস কোনো রিসেপশনিস্টের কাছে আপনি করবেন, তখন তারা আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে চেক করবে। বাট আপনি যখন পাসপোর্টটা মেশিনে করবেন তখন আপনার কিন্তু এটা নিয়ে ওখানে অটোমেটিক একটা হয়ে যাবে, এন্ট্রি হয়ে যাবে। আমি যদি একটু আমি আমার ব্যারিস্টার সাহেব আছেন, চৌধুরী সুলতান সাহেব, এটা আমার সাথে একটা বিষয় অ্যাড করবে। জি বলুন প্লিজ। সালামালাইকুম। আমার মনে হয় আপনি যদি ই গেট দিয়ে ঢুকে থাকেন তাহলে আবার স্ট্যাম্প নেওয়া লাগবে না। তো এইটা জাস্ট ক্ল্যারিফাই করলাম। আপনি যে কোনো একটা, অনেকে আছে ফ্যামিলি নিয়ে আসে, ওনারা ই গেট দিয়ে যাবেন না, কারণ অনেক সময় ছোট বাচ্চা থাকলে ওরা এই গেটে অ্যালাউ করে না, কিংবা এই গেট ওদেরকে রেকগনাইজ করে না। তখন আপনাকে যাইতে হবে নর্মাল যে কাউন্টারে আপনি গেলে আপনাকে তখন স্ট্যাম্প দিয়ে দিবে। কিন্তু আপনি যদি ই গেট দিয়ে বের হয়ে যান তখন আর আপনার স্ট্যাম্পের দরকার নাই, এইটাই ঠিক আছে। ওইটা আপনাকে অটোমেটিক্যালি তারা আপনার ফেসিয়াল রেকগনিশন দেখে আপনার পাসপোর্টটা স্ক্যান হয়ে গেছে কিন্তু অলরেডি,
তো সেটার জন্য আপনার পাসপোর্টে কোনো স্ট্যাম্প নাই, কিন্তু যে আপনার যে রেকর্ড থাকবে ওদের ইউকে বর্ডার এজেন্সির যে রেকর্ডে কিন্তু আপনার ঠিকই থাকবে আপনি যে ঢুকেছেন, আপনার ফেশিয়াল রেকগনিশন ওইটা অটোমেটিক্যালি চলে। তো এই জন্য আপনার আর কোনো আলাদা করে স্ট্যাম্পের দরকার নেই। ওকে, আশা করি দর্শক আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমি যে কথাটি বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে বিবাহের পূর্ববর্তী আমরা কী স্টেপসগুলো নেওয়া দরকার, তারপরে আমরা পরবর্তী প্রোগ্রামটা যেভাবে চিন্তা করছি যে বিষয়গুলো অ্যাড্রেস করব, যে আমাদের এই কমিউনিটিতে ইয়াং অ্যাডাল্টসরা কি প্রবলেম ফেস করতেছে তাদের ম্যারিটাল রিলেশনশিপে যাওয়ার জন্য বা গিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব। আমি জি কলার, আমরা আরেকটা কল নেব। কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার নাম বলে প্রশ্নটা বলুন প্লিজ। আমার নাম জয়নাল ভাই, আমি আর্ট মিনিস্টার থেকে বলছি। জি জয়নাল ভাই বলুন প্লিজ। আমি একটা জানতে চাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, his age is the 7th of month. ওকে, তার জন্ম হয়েছে 7 মাস হয়েছে। জি, আমি তার বার্থ সার্টিফিকেট নিয়ে নিচ্ছি। তো আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইতে আমার কি কি ডকুমেন্টস লাগবে, কাইন্ডলি আমাকে এই জিনিসটা একটু অ্যাডভাইস দিলে। আপনি তো ব্রিটিশ তাই না? জি আমি ব্রিটিশ। আপনি ব্রিটিশ। আপনার মূলত এখন মেইন ডকুমেন্টটা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো আইডি তার থাকে সেই আইডিটা অ্যাড করবেন, আর বার্থ সার্টিফিকেটটা আর আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, পাসপোর্ট হলে বলবে না? হ্যাঁ, পাসপোর্ট আপনি যদি এখানে এখন দেখেন, এখানে দুটো বিষয় আছে। সেটা হচ্ছে যে যদি আপনি এখানে বাইবর্ন ব্রিটিশ হন, এখানে বাইবর্ন ব্রিটিশ হলে তাহলে তো আপনার ন্যাচারালাইজেশনের কোনো প্রশ্ন আসতেছে না এখানে। বাট আপনি সেখানে আপনার পাসপোর্টের চেয়েও ওরা যে জিনিসটা দেখে, যদি আপনি ন্যাচারালাইজড ব্রিটিশ হন তখন আপনার এই ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা ওরা ইম্পর্টেন্স দেয়। আমি এর বাইরে যদি কোনো কিছু অ্যাড করতে চান, আমার কাউন্সিল। আপনি কি আমার কথা শুনছেন? এখন ক্লিয়ার শুনছেন? আমি আসছিলাম যে আমি যে জিনিসটা বলেছি, আপনার পাসপোর্ট এবং আপনার ন্যাশনালাইজেশন সার্টিফিকেট এটা, এবং বাচ্চার বার্থ সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। এছাড়াও আপনার বাচ্চা যে আপনার সাথে থাকে, অনেক সময় দেখা গেছে যে প্রুফ অফ অ্যাড্রেসের বিষয় থাকে, ডক্টরস লেটার লাগে। এছাড়া অন্য কিছু সুলতান ভাই, অন্য ম্যান্ডেটরি কোনো ডকুমেন্টস আছে কিনা? নো, এছাড়া এই ম্যান্ডেটরি ডকুমেন্টস ছাড়া আর কোনো ডকুমেন্টস নাই। দর্শক আপনি আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা যে কথাগুলো বলছিলাম যে আমরা এটা একটি পারিবারিক শো, ফ্যামিলি ল নিয়ে আমরা আলোচনা করব ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটিতে। আমি বিরতির আগে একটা বিষয় নিয়ে খুব আলোচনা করতে চাচ্ছিলাম। আমার কো হোস্ট কায়সার ভাই, উনি পাশে বসে আছেন। আমি তার কাছে জানতে চাইব যে কোভিড পূর্ববর্তী এবং কোভিড পরবর্তী পারিবারিক সমস্যাগুলোর আসলে কতটা জটিল আকার ধারণ করেছে, সে বিষয়ে যদি উনি কিছু হেল্প করেন আমাদেরকে। জি, তো আসলে বিষয়টা হইতেছে যে কোভিডের আগে আমাদের এই দেশে মহিলাদের মধ্যে ইন টার্মস অফ ডোমেস্টিক ভায়োলেন্স যে রিপোর্ট করা হয়েছে গভর্নমেন্ট থেকে, আপনার প্রতি 20 মহিলার মধ্যে 1 in 20 একজন has been subjected to domestic violence, so শিকার হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রতি। এবং পুরুষরা, দিস ইজ কোভিডের আগে, ছিল মানে 30টা পুরুষের মধ্যে একজন। তো এইগুলা ছিল ওই সময় কোভিডের আগে যে আমাদের যে কোভিড পরবর্তী বিষয় কি এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই যে গত বছর ওরা রিপোর্ট করেছে যে প্রতি 4 মহিলার মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো এখানে অবভিয়াসলি অনেক মানে সিচুয়েশন আরও খারাপ হয়েছে। এবং
পুরুষদের মধ্যে প্রতি 7 পুরুষের মধ্যে 1 পুরুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো কোভিডের পরে যে পরিস্থিতি আমরা মানে ন্যাশনালি যেটা সিচুয়েশন হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ ইনক্রিজড আ লট। তো এখন বিষয়টার ব্যাপার এটা কিভাবে মানে আমাদের পরিস্থিতি বুঝা এবং আমরা কি করব, হ্যাঁ, আই থিঙ্ক এই জন্য আমরা এই টপিক নিয়ে আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের সমাজের মধ্যে আমরা যখন চিন্তা করি আমরা ঘর সংসার করার আগে আমরা টু অ্যাভয়েড সাম অফ দিস মিসআন্ডারস্ট্যান্ডিংস এন্ড প্রবলেমস, হ্যাঁ, আমরা হয়তোবা এটা নিয়ে হয়তোবা একটু ওই টপিকে যাই যে ওই বিষয়ে যাব। আমি আপডেটটা দিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের ব্যারিস্টার চৌধুরী সুলতান সাহেব বলছিলেন আমাদের একটা নতুন ল এসেছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে, যেটা আগের লটা থেকে এখনকার লটাকে এক্সপ্যান্ড করেছে। আমরা যে স্ট্যাটিস্টিক্স পেলাম, ওএনএস-এর যে স্ট্যাটিস্টিক্স 2018-র স্ট্যাটিস্টিক্স, তার থেকে এই 2023-এর স্ট্যাটিস্টিক্স 4জন মহিলার মধ্যে 1জন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, 7জন পুরুষের মধ্যে 1জন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, যেটা কোভিড পূর্ববর্তী সময় অনেকটা লো ছিল। সেখানে 20 জন মহিলার মধ্যে 1জন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতো এবং 30 জন পুরুষের মধ্যে 1জন পুরুষ নির্যাতিত হতো। সো এই ডোমেস্টিক ভায়োলেন্সের যে রেডিক্যাল একটা চেঞ্জ এসেছে এবং এর প্রয়োজনীয়তাটা অনুভব করে এই দেশের সরকার আইনটাকে চেঞ্জ করেছে। যে আইনটা ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটা শুধুমাত্র ব্রিটিশ অর সেটেলড স্পাউসদের জন্য ছিল, সেই আইনটাকে এখন একটু চেঞ্জ করে অন্য যারা ডিপেন্ডেন্ট হিসেবে এই দেশে আসতেছে, যেমন স্টুডেন্ট, স্কিলড ওয়ার্কার, অফকোর্স কেয়ার ওয়ার্কার্স যারা আছে, এবং অন্য যে কোনো লিমিটেড লিভ টু রিমেইনে যারা এই দেশে আছেন, তাদের মানে পার্টনার সবাই, যে কোনো ক্যাটাগরির ইমিগ্রেশন হোক না কেন, যারা পার্টনার আছে তারা এই সুবিধাটা নিতে পারবে। এটা নতুন করে নাম দিয়েছে MVDAC, মাইগ্রেন্ট ভিকটিম ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন। সো এই জায়গাটায় আপনারা জেনে থাকবেন, সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন এটা আমাদের কমিউনিটিতে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন তাদের জন্য এটা একটা এক্সপ্যান্ডেড রুট। যদিও আমাদের ব্যারিস্টার চৌধুরী সুলতান ভাই উনি বলেছেন যে এটা শুধুমাত্র 3 মাসের জন্য, কিন্তু আপনারা মনে রাখবেন এই 3 মাসের জন্য হলেও শুধুমাত্র যারা নন সেটেলড অথবা ব্রিটিশ তারা 3 মাসের জন্য পেলেও এখানে এই 3 মাসের মধ্যে তাদের একটা সুযোগ থাকবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরি নিয়ে 3 মাসের জন্য তারা সিদ্ধান্ত নিতে পারবে পরবর্তীতে তারা কোন রুটে যাবে, তারা সিদ্ধান্ত নিতে পারবে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ নির্ধারণ করার জন্য, এবং এক্ষেত্রে তারা সমপরিমাণ সুযোগ সুবিধা পাবে যেটা অন্য ব্রিটিশ স্পাউসরা পেত। তারা বেনিফিট ক্লেম। হ্যাঁ, জি সুলতান ভাই কিছু বলছেন। অ্যাড করতে পারি ইমতিয়াজ ভাইকে একটা স্মল কারেকশন, যে আগে আমি এখানে ক্লারিফিকেশন করা দরকার যে এখানে যে স্টুডেন্ট তাদের স্পাউসরা ডিপেন্ডেন্টরা এই সুবিধাটা পাবে, কিংবা মাইগ্রেন্ট কেউ কোনো ভিসাতে থাকলে কেয়ার ওয়ার্কার কিংবা অন্য, এটা হচ্ছে তাদের স্পাউসদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকবে, কারণ তাদের ভিসাটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন, কারণ স্টুডেন্ট কিংবা মাইগ্রেন্ট কেউ কেয়ার ওয়ার্কার কিংবা স্কিলড ওয়ার্কার থাকলে তাদের অলরেডি একটা ভিসা আছে, ওয়ারেজ তাদের ডিপেন্ডেন্টরা ওই সুবিধাটা পাবে যদি কখনো কোনো যে কোনো কারণে সংসারে কোনো সমস্যা হয় এবং কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই ইমতিয়াজ ভাইয়ের সাথে এখানে, যে আমরা আসলে কথা বলেছি স্ট্যাটিস্টিক্স নিয়ে, আমরা কথা বলেছি যে কি করা যাবে, মানে কি আইনটা আছে, বাট এটা আপনি কিভাবে এইটা থেকে বেনিফিটেড হবেন, কিংবা কেউ যদি এইটার আপনি জানেন যে উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, ওনারা কিভাবে সেটাতে বেনিফিটেড হবে না এই আইন নিয়ে, আমার মনে হয় এটা আমি একটু টাচ করতে পারি ইমতিয়াজ ভাই। প্রথমে হচ্ছে যে NCDV, যেটা ন্যাশনাল সেন্টার ফর ডোমেস্টিক ভায়োলেন্স, এটা একটা নেশন ওয়াইড অর্গানাইজেশন,
আপনি তাদের ওয়েবসাইটে এবং তাদের ফোন নাম্বারে গিয়ে খুব ইজি রেফারেল করা যায়, খুব ইজি রেফারেল করা যায়। নাম, ফোন নাম্বার, আপনার ডিটেলস দিলে এবং আপনার এটাকে তারা তখন আপনাকে একটা রেফারেলটা নিবে। হ্যাঁ, সুন্দর ভাই, আমি একটু অ্যাড জি, করব এটা। জি। দর্শকরা যে আপনার ন্যাশনাল রেফারেল সিস্টেমে যাওয়ার আগেও আপনারা আরেকটা জিনিস জেনে থাকবেন, সেটা হচ্ছে যে আপনারা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, আপনারা যারা এই ডিফিকাল্ট সময়টা পার করছেন, তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি জিপিতে গিয়েও আপনার মনের কথাটা বলেন, তারা কিন্তু সাথে সাথে আপনাকে রেফার করে দিবে। আপনারা যদি নিয়ারেস্ট কোনো সোশ্যাল ওয়ার্কারকে পরিচিত যদি কেউ থাকে, অথবা কাউন্সিল অফিসে গিয়েও যদি আপনারা আপনাদের সমস্যাটার কথা বলেন, তাহলে কিন্তু এটা রেফার করে দেবে। হ্যাঁ, আপনি বলছিলেন। জি, এখানে আরেকটা ব্যাপার আমাদের হেডলাইনে যেটা আছে যে লিগ্যাল এইড, লিগ্যাল এইডের ব্যাপারটা আপনি যদি এনসিডিবির মাধ্যমে রেফারালটা আপনি পান, তখন ওরা যেটা করবে, এবং ইমতিয়াজ ভাই আমাকে একটু, কারণ প্রসিডিউরাল ব্যাপারে আমি একটু কম জানি, যেটা এখানে যে এনসিডিবি থেকে যে কোনো আপনাকে একটা অর্গানাইজেশনে রেফার করবে এবং আলটিমেটলি আপনি ফ্রি লিগ্যাল অ্যাডভাইস নিতে পারবেন। যে কোনো লিগ্যাল এইড সলিসিটার, ওরা যদি মনে করে যে কেসটা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের রেফারেল কেস, তখন আপনাকে ওরা ফ্রি লিগ্যাল এইড দিয়ে আপনাকে, আপনারা হয়তো শুনেছেন যে অনেক সময় নন মলেস্টেশন অর্ডার যেটাকে বলে, যে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, হয়রানির শিকার হয়ে থাকেন, কিংবা আপনি একটা অ্যাংজাইটিতে আছেন যে আপনাকে হয়রানি করা হচ্ছে, তখন আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ওই গ্রাউন্ডে নন মলেস্টেশন অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং তখন আপনি আইনি সহযোগিতা যেটা, সেটা আপনি লিগ্যাল এইড সলিসিটার থেকে উইদাউট এনি চার্জ আপনাকে তারা অ্যাপ্লিকেশন করার যে ফ্যাসিলিটি সেটা করবে, এবং যে কোর্টের রিপ্রেজেন্টেশন এবং কোর্ট পরবর্তী যে আপনার যে যেটাই করা লাগে কোর্ট সংক্রান্ত সব কিছুই ওনারা কাভার করবেন। ইমতিয়াজ ভাই, আমি শিওর আপনারা এই ব্যাপারে আরো একটু ইলাবোরেট করবেন। এখানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, চৌধুরী সুলতান ভাই খুব সুন্দর করে বলেছেন যে আপনারা আপনাদের সমস্যাগুলোকে আপনাদের ভিতরে পুষে না রেখে আপনাকে নিজেকেই এটাকে ওপেন করতে হবে। আপনার নিজেকেই কোথাও না কোথাও, আপনার পাশে জিপি আছে, ন্যাশনাল ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউজার রিফিউজ অর্গানাইজেশনগুলো আছে, এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কারো নাম এখানে মেনশন করতে পারছি না, কিন্তু অনেকগুলো চ্যারিটি অর্গানাইজেশন কমিউনিটিতে আছে যারা লোকাল অথরিটির সাথে কোলাবোরেট করে কাজ করে, সলিসিটরসদের সাথে কোলাবোরেট করে কাজ করে, যেই জায়গাগুলোতে আপনার লিগ্যাল হেল্প, লিগ্যাল সাপোর্টগুলো, যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে আপনারা এটা ফ্রি লিগ্যাল অ্যাডভাইস আপনারা নিতে পারবেন যে কোনো সলিসিটরের কাছ থেকে এবং সলিসিটর ফার্ম থেকে। সো এই জায়গাগুলো থেকে আপনারা নিতে পারবেন। অথবা আমরা যেহেতু এই ফ্যামিলি প্রোগ্রামটা নিয়ে এসেছি, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থেকে যে কোনো প্রত্যেক প্রোগ্রামেই আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে। আমাদের প্রোগ্রামের আমরা একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। যে আমাদের মেইন টপিকস যেটা ছিল যে প্রি ম্যারিটাল যে রিকোয়ারমেন্ট এবং চেকসগুলো করা দরকার, আমরা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিশদভাবে আলোচনা করতে পারিনি। আমরা এই আলোচনাটাকে কন্টিনিউ করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমাদের মাত্র 4 মিনিট সময় আছে, আমি আমার গেস্টদের কাছ থেকে শুনব যে তারা এই পুরো প্রোগ্রামটার বিষয়ে সে 2 মিনিটে, সুলতান ভাই আপনি যদি বলেন যে এই প্রোগ্রামটা কিভাবে আমাদের দর্শকদের জন্য সহায়ক হবে। দর্শক মণ্ডলী, প্রোগ্রামটা আজকে প্রথম শুরু হয়েছে, সো সব কিছু একটু ওভারঅল আলোচনা করা হয়েছে, কিন্তু প্রোগ্রামটা আরও সব চলবে আমাদের, এবং প্রোগ্রামগুলোতে কাভার করা হবে যে মেইনলি ফ্যামিলি ল নিয়ে কথা বলা হবে। এবং আপনারা জানেন যে অন্যান্য অনেক ব্যারিস্টার এবং সলিসিটার এবং আইন বিশেষজ্ঞরা আসেন ওনারা অন্যান্য টপিক নিয়ে, কিন্তু এই অনুষ্ঠানটা মেইনলি
ফ্যামিলি ল নিয়ে, যে এখানে অনেকের যে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে, নন মোলেস্টেশন, তারপর আপনার ডিভোর্সে যে ম্যাট্রিমোনিয়াল অ্যাক্ট যেগুলো, যেমন আপনার এক সময় ডিভোর্স হয়ে গেলে আপনি কিভাবে আপনার, অনেকে হয়তো জানেনই না যে আপনার স্পাউসের যদি কোনো প্রপার্টি থাকে সেটার উপরে আপনি এজ এ হাজব্যান্ড ওয়াইফ আপনাদের একটা রাইট থাকে। তো এই রাইটটা আপনারা কিভাবে এটা এক্সারসাইজ করবেন, এবং এটা জানা খুবই জরুরি যে এটা আনফরচুনের ক্ষেত্রে যদি আপনাদের কখনো সমস্যা হয়, তখন আপনি যদি লিগ্যাল অ্যাডভাইসটা না নেন, তখন দেখা যাবে আপনি যে এটা আপনার বাচ্চার ক্ষেত্রে হোক কিংবা আপনার প্রপার্টির ক্ষেত্রে হোক, ডিভোর্সের ক্ষেত্রে হোক, এইটা আপনাদের জানাটা খুব জরুরি। সো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কভার করার চেষ্টা করব, যাতে আপনারা এটা থেকে বেনিফিট কাশেম ভাই, ইউ গট জাস্ট অনলি 1 মিনিট, আপনি একটু বলবেন, আমাদের সময় হাতে খুব সীমিত, 1 মিনিটের মধ্যে আপনি বলেন যে এই প্রোগ্রামটা আমাদের জন্য কি সহায়ক হবে। আসলে বিষয়টা হচ্ছে, আমরা তো এইখানে প্রথম জেনারেশন, দ্বিতীয় তৃতীয় যেটাই হোক, কিন্তু আমরা তো জীবনযাপন করতেছি এই দেশে। তো আমাদের এখানে এই দেশের কিছু আইন, নিজেদের কিছু কালচারাল সমস্যাগুলো থাকে আমাদের পরিবারে, এবং আমাদের যেহেতু আমরা অধিকাংশ মুসলমান, ওই হিসেবে ইসলামিক ল হিসেবেও কিছু বিষয় আসে। তো এই যে এই 3 জিনিস মিলায় অনেক কিছু একটু মাঝে মধ্যে আমাদের মধ্যে একটু মানে বুঝতে হয়। হ্যাঁ, তো ওই বিষয় নিয়ে আমরা যদি কথা বলি এবং এটা নিয়ে এক এক পর্যায়ে আমাদের জীবনে যদি আমরা গড়ে তুলতে পারি, তখন এই কথাগুলো নিয়ে আমরা খুলে কথা বলতে পারবো। ধন্যবাদ কাশের ভাই, ধন্যবাদ চৌধুরী সুলতান ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের মতামত এবং এই অনুষ্ঠানের অগ্রগতির মাধ্যমে দর্শকদের কাছে আমরা পুরো পারিবারিক জটিলতা নিয়ে এবং আমাদের ফ্যামিলি লয়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো দর্শকদের সাথে, এবং আমরা তাদের কল, আমরা এই অনুষ্ঠানটি রান করব এভরি আদার উইক, শুক্রবার 8টা থেকে 9টা। আপনারা দর্শকরা আজকে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন, এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ওখান থেকে আপডেট নিতে, এবং আপনারা যারা আজকে কল করতে পারেননি তারা আমাদেরকে কল করবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফেসবুক, ইউটিউব, এগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলোকে আপডেট নেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের যে কোয়েরিগুলো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের গেস্টদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকবেন প্রতি এভরি আদার উইক, শুক্রবার 8টা থেকে 9টা, এবং আপনাদের এই আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ।